আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, 7 জেলায় পানিবন্দী লাখ লাখ পরিবার, মৃতের সংখ্যা 51। 7 জেলায় বন্যা এবং পাহাড় ধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানাবর্ষণ এবং পাহাড়ি ঢলের প্রভাবে বহু এলাকায় ঘরবাড়ি প্লাবিত হয়ে গেছে, কোথাও আবার পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্যে দুর্যোগ ও প্রাণহানির সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। পাশাপাশি লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটের মধ্যে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ইতিমধ্যেই 10 লাখ অতিক্রম করেছে। এরপর জানাবো, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ দুপুরে চান্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারির ইকবাল কনভেনশন হলের সামনে ত্রাণ বিতরণের সময় তিনি এমন মন্তব্য করেছেন। এদিকে আগামী 1 বছরে 41 লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে বললেন প্রধানমন্ত্রী। আগামী 1 বছরের মধ্যে দেশের 41 লক্ষ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ 10:30টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর আশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। এবারে জানাবো, গাইবান্ধার রামমূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস চন্দ্র অর্থ পাচার মামলায় গ্রেপ্তার। সারা দেশব্যাপী আলোচিত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরুণীদাস 36কে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি পুলিশ। এবং সর্বশেষ জানাবো, সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। সাবেক শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী, চট্টগ্রাম 14 চান্দনাইশ সাতকানিয়া আংশিক আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ 4:15 দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 7 জেলায় পানিবন্দী লাখ লাখ পরিবার, মৃতের সংখ্যা 51। 7 জেলায় বন্যা এবং পাহাড় ধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানাবর্ষণ এবং পাহাড়ি ঢলের প্রভাবে বহু এলাকায় ঘরবাড়ি প্লাবিত হয়ে গেছে, কোথাও কোথাও আবার পাহাড় ধসে ক্ষতিগ্রস্তের ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্যে এই দুর্যোগ ও প্রাণহানির সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। চট্টগ্রামে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ইতিমধ্যেই 10 লাখ অতিক্রম করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের 12 জুলাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে যে দুপুর 12:30 পর্যন্ত বন্যায় প্লাবিত এসব জেলায় 59টি উপজেলায় বন্যা হয়েছে। বন্যায় পানিবন্দী পরিবার 2,67,918টি। ক্ষতিগ্রস্ত হয়েছে 10,22,993 জন। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের মৃতের সংখ্যা বেড়ে 51 জনে পৌঁছে গেছে। চট্টগ্রামের প্রায় প্রতিটি উপজেলায় পানির নিচে তলিয়ে গেছে। সাগরের জোয়ারের কারণে মূলত আরও এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মূলত যখন সাগরে জোয়ারের পানি বেশি থাকে তখন কিন্তু নদী দিয়ে আসা পানিগুলো দ্রুততম সময়ের মতো সাগরে নামতে পারে না, আর এই কারণে মূলত বন্যার পরিমাণ আরও বৃদ্ধি পায়। অবস্থায় নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি
পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে, পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে জামাত ইসলামের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে। এ অবস্থায় আসলে শেষ পর্যন্ত মূল পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা কঠিন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বললেন বিদ্যুৎ মন্ত্রী। চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আজ দুপুরে চান্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে ত্রাণ বিতরণের সময় এমন মন্তব্য করেছেন তিনি। বিপদের এই দিনে কাঁধে কাঁধ মিলে নিরন্ন মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই বন্যার পানি কিন্তু চিরদিন থাকবে না, কিন্তু বন্যার ক্ষত থেকে যাবে। তাই বন্যার ক্ষত যেন আরও দীর্ঘায়িত না হয় সেজন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। সরকারের পক্ষ থেকে আপনাদের সব রকমের বাড়িঘর তৈরি করার জন্য প্রতিশ্রুতি বা প্রত্যাশা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় জায়গায় এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো আসলে সবাইকে নিয়ে সব বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। সবাই ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে। বন্যার পানিতে যেসব এলাকা তলিয়ে গেছে সেসব এলাকায় ত্রাণ কার্যক্রম সরবরাহ করা হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনকে চট্টগ্রামের সব এলাকায় ত্রাণ দিতে দেখা যাচ্ছে না। সেটি সবার মনে একরকম সন্দেহের সৃষ্টি করেছে। আগামী এক বছরে ৪১ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে বললেন প্রধানমন্ত্রী। আগামী এক বছরের মধ্যে দেশে ৪১ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ 10:30টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর আশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে সব পরিবারকে ফ্যামিলি কার্ড হাতে পৌঁছে দেব। তিনি নির্বাচনী ইশতিহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ বলেও জানান তিনি আরও জানান, গৌরনদীতে আজ 600 পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। বাকি পরিবারগুলোকে ধাপে ধাপে আমরা ফ্যামিলি কার্ড দেব। তারেক রহমান আরও জানান যে সংগঠনের পর থেকে যে বাজেট পাওয়া গেছে সেটি আগের সরকারের তৈরি করা বাজেট ছিল। সেখানে ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে নতুন বাজেটে কর্মসূচির জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। তাই আমি ধীরে ধীরে আপনাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেব এবং এই ফ্যামিলি কার্ডের টাকায় আপনারা ঘরে বসে বসে তারপর পায়ের উপর পা তুলে খেতে পারবেন। এমন একটি সিস্টেম বিএনপি সামনে আনছে। বিএনপি চায় যে সবাই পায়ের উপর পা তুলে ঘরে বসে তারপর খেতে। সবাইকে যদি সরকার ফ্যামিলি কার্ড দেয় তাহলে সবাই ঘরে বসে খুব সহজে খেতে পারবে। কারো আর কষ্ট করে পরিশ্রম করে আয় করতে হবে না, সবাই পায়ের উপর পা তুলে খেতে পারবে। এমন বিষয়গুলোই বর্তমান সরকার সেদিকে আপনাদের নিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। গাইবান্ধার রামমূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস চন্দ্র অর্থ পাচার মামলায় গ্রেপ্তার। সারা দেশব্যাপী আলোচিত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরুণী দাস ৩৬কে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি পুলিশ। আজ দিবাগত রাত 12টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হরিদাস চন্দ্র ওরফে তরুণী দাস উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে এবং শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির ও মন্দির এলাকায় রামমূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা। পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান যে ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি মানি লন্ডারিং এবং মামলায় তাকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও জানান, এরপর মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিবেশ স্বাভাবিক অবস্থায় রয়েছে। উল্লেখ্য, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় বাবার অভাবে সংসারে 5 ভাই ও 1 বোনের মধ্যে হরিদাস চন্দ্র তরুণী
দাস ছিল চতুর্থ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে তিনি এলাকা ছেড়ে ভারতে পালিয়ে যান। দীর্ঘদিন পর 2024 সালে তিনি এলাকার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামে ফিরে আসেন। এরপর গ্রামে শ্রী কালী মন্দির পুরাতন অবকাঠামো পরিবর্তন করে আধুনিকায়নের কাজ করার উদ্যোগ নেন। এ বিষয়ে গ্রামে একটি বৈঠক করেন। ওই বৈঠকে হরিদাসকে সভাপতি এবং বিপিন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে মন্দির কমিটি গঠন করা হয়। 2025 সালের মে মাসে গ্রামে শ্রী কালী মন্দির পুরাতন অবকাঠামো পরিবর্তন করে আধুনিকায়নের কাজ শুরু করে মন্দিরের নাম পরিবর্তন করে শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের নামকরণ করা হয়। পরবর্তী সাম্প্রতিক মন্দিরের চত্বরে 81 ফুট রামমূর্তি নির্মাণের কাজ শুরু করেন। সব নির্মাণ কাজ ও কাজের অর্থের উৎস নিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরুণী দাস। এরপর রামমূর্তি অপসারণ ও তাকে গ্রেপ্তার এবং কাজের অর্থের অনুসন্ধানের দাবিতে পলাশবাড়ী ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।